আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব হচ্ছে, সার্বক্ষণিক তদারকি করছে মেডিকেল বোর্ড, জানালেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে এ পর্যন্ত নিবন্ধন করেছে প্রায় 1,94,000 প্রবাসী ভোটার, জানালো নির্বাচন কমিশন। উদ্বোধনের অপেক্ষায় মোংলা বন্দরের পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি, এর মাধ্যমে বন্দরের সক্ষমতায় যুক্ত হবে আরও একটি পালক, বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের সুরক্ষিত রাখতে খাদ্যাভ্যাস পরিবর্তনের গুরুত্বারোপ চিকিৎসকদের। সুদানের হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলায় 43 শিশুসহ 79 জন নিহত। এবং জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ 2026 ড্র অনুষ্ঠিত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর এফএকেআর হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি নির্ভর করছে একান্তই তার শারীরিক অবস্থার উপর, সেটাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে, 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ মন্তব্য করেছেন। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোষহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, দেশ তার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। বাংলাদেশের জনগণ তাকে হারাতে চায় না। গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন উপদেষ্টা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত 1,93,874 জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ বেলা 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের ইসি ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়। তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 1,93,874 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে 1,74,909 জন পুরুষ, 18,965 জন নারী রয়েছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি থেকে পাঠানো এক বার্তায় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসীকে তার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে বলা হয়েছে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা দিতে বলা হয়। আরও বলা হয়, নিবন্ধনের সময়ে ভুল ঠিকানা দিলে আজকের মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেনু ব্যবহার করতে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না। আজ আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন OCVSDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এসব তথ্য জানিয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবের 38,269 জন এবং যুক্তরাষ্ট্রের 19,271 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর আগে 18 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি PRF। আশা করা হচ্ছে এই প্রকল্প চালু হলে জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষা পাবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সাম্প্রতিক সময়ে বন্দরের সক্ষমতায় আরও একটি নতুন পালক যুক্ত হলো। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক জীবনরেখা বলা হয় মোংলা সমুদ্র বন্দরকে। এই বন্দর দিয়ে সাধারণত খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, সার, গাড়ি, বিভিন্ন যন্ত্রপাতি এবং এলপিজি আমদানি করা হয়। অন্যদিকে হিমায়িত মাছ, চিংড়ি, কাঁকড়া, পাট ও পাটজাত পণ্য, মাটি, টাইলস, রেশম বস্ত্র এবং সাধারণ পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মোংলা সমুদ্র বন্দর। সম্প্রতি প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে এই বন্দরটি। একটি বিশ্বমানের আধুনিক ও নিরাপদ বন্দর ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকীকরণ এবং পরিচালনা ক্ষমতা বৃদ্ধি, চ্যানেলের নাব্যতা নিশ্চিতকরণ, পণ্য সম্ভার ও কন্টেইনার সংরক্ষণ সুবিধা সম্প্রসারণ, আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দরের মোংলা পোর্ট উন্নয়ন প্রকল্প, পোর্ট রিসেপশন ফ্যাসিলিটি PRF প্রকল্পের কাজ শেষ হয়েছে। এই প্রকল্প বাংলাদেশের প্রতিবেশী দেশগুলিতে ট্রানজিট পণ্য আমদানি ও রপ্তানি করার জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে। এ বন্দর ব্যবহার করে স্থল, জল এবং রেলপথে রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের পণ্য পরিবহন সহজতর এবং দ্রুততর হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 2024-25 অর্থবছরে মোংলা বন্দর সকল প্রধান পরিচালন ও আর্থিক লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। 8.88 মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিংয়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে বন্দরটি 10.41 মিলিয়ন মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার 1.53 মিলিয়ন টন বা 17.25% বেশি। একই অর্থবছরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল 20,000 TEU। এ সময় বন্দরটি 21.45 TEU হ্যান্ডেলিং করেছে, যা লক্ষ্যমাত্রার 1.45 TEU বা 7.28% অতিক্রম করেছে। এর ফলে লক্ষ্যমাত্রা থেকেও বেশি রাজস্ব আয় করতে পেরেছে বন্দরটি। বন্দর কর্মকর্তারা জানান, আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে এখন প্রতি ঘন্টায় 24টিরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে।
জেটির সামনে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা নিশ্চিত হয়েছে, যার ফলে 5টি জেটিতে একই সাথে 5টি জাহাজের পণ্য হ্যান্ডেলিং সম্ভব হচ্ছে। পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি বা পিআরএফ প্রকল্পটি চালু হলে এই প্রবৃদ্ধির ধারা আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। ইমরানুজ্জামান, পিটিভি নিউজ। বিজয়ের মাস ডিসেম্বরের ষষ্ঠ দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। 6 ডিসেম্বর ভারত ও ভুটান স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এদিন জাতিসংঘে কয়েকটি দেশ যুদ্ধবিরতির প্রস্তাব তুললে আবারও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। খালিদ হাসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে 6 ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়। এর কয়েক ঘণ্টা পরই ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধের আজকের দিনে ফেনী, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ এবং লালমনিরহাট শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধা গেরিলারা ওরা কোথা দিয়ে কোথায় ঢুকতো, কিভাবে হিট করতো, এগুলি নিয়মিত আর্মির পক্ষে সম্ভব না। এবং আমাদের অফিসাররা যেভাবে যুদ্ধ করছে, যে সাহসের সাথে, এই প্রেসিডেন্ট জিয়া যেভাবে সিলেট অঞ্চল দখল করলেন, ধরেন জেড ফোর্স, তো ইন্ডিয়ান আর্মির কোনো সহযোগিতা লাগে না। তেমনিভাবে কুমিল্লা অঞ্চল 3 সেক্টর, শফিউল্লাহ সাহেব, খালেদ মুশাররফ সাহেব এদিকে, তার পশ্চিম অঞ্চলে মেজর জলিল সহ, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পাকিস্তান আর্মি ঠিক বুঝে উঠতে পারছিল না কি করবে। 6 ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে কয়েকটি দেশের পক্ষে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহার প্রস্তাব নিরাপত্তা পরিষদে ফের উত্থাপিত হলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বারের মতো তাতে ভেটো দেয়, যা বাঙালির মুক্তি সংগ্রামে যোগ করে নতুন মাত্রা। পাকিস্তানিরা পেট্রোলিং এ নামে, মানে ওরা ঘুরতে আসে দেখতে দল বেঁধে, তো ওদেরকে অ্যাম্বুশ করা, যে ওরা আসলে এমন একটা জায়গায় আসে, তখন ওই যারা লুকায় আছে সৈনিক, তারা তখন ওদের উপরে ফায়ার। এরকম ভাবে এই চূড়ান্ত পর্বের আগে পাকিস্তান আর্মিকে প্রচুর নাজেহাল করা হয়েছে এবং তাদের মনোবল ভেঙে গেছিল। এত লোক তাদের মারা গেছে যে তাদের পাশের সৈনিকটা পাকিস্তানি, সে ধরে নিছে যে আমরা হয়তো এই সময় আসবে। এরকম ভাবে মনোবল ভাঙার পরে আস্তে আস্তে ওয়েস্ট পাকিস্তান থেকে ওরা আস্তে আস্তে সাপ্লাই বন্ধ করে দিল, সাপোর্ট বন্ধ করে দিল। একের পর এক জনপদে বিজয় নিশান উড়িয়ে মুক্তিযোদ্ধারা এগুতে থাকেন ঢাকার দিকে। রচিত হতে থাকে 16 ডিসেম্বরের চূড়ান্ত বিজয় পূর্ব শত শত জয়ের গল্প। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু এবং বয়স্ক ব্যক্তিরাই আক্রান্ত হচ্ছে বেশি। জেলা ও নগরীর সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগের আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে। শীতকালে শিশুদের খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকরা। বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে। 8 মাসের শিশু তাহমিদ কথা বলতে পারে না। তাহমিদের মা আকার ইঙ্গিতে শিশু সন্তানের বাসা বোঝেন। মা আয়েশা খাতুনের বড্ডই ইচ্ছা ছিল এই শীতটা শিশুকে নিয়ে বাপের বাড়িতে কাটাবেন। শীতের পিঠা, পুলি আর নানিদের সহচর্য তার বাবা মাকে দেবে বাড়তি আনন্দ। কিন্তু আনন্দে বাদ সেদেছে জ্বর। শীতের মৌসুমি জ্বরে কাবু তাহমিদ। এরকম তাহমিদের সংখ্যা চট্টগ্রামে অনেক। সব হাসপাতালের কথা বাদিয়ে দিলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গেলে এ বয়সী অনেক শিশু দেখা যাবে যারা জ্বর সর্দিতে ভুগছে। 12 দিনের উপরে হবে, 12 দিন প্লাস হবে আর কি। জ্বর, কাশি আর শ্বাসকষ্ট বেশি বেড়ে যায় এই শীতের মধ্যে। শীতকালীন পানি, ঠান্ডা পানি ইউজ করতে পারি না, গরম পানি ইউজ করতে হয়। বাবুর এখন আগের থেকে ভালো। আসছি যে তখন অক্সিজেন লাগছে, এখন অক্সিজেন খুলছে। বাচ্চা মুখে খাইতে পারেনি, আসছিলাম যে তখন খাইতে পারতেছে। ওর ঠান্ডা লাগছে, কাশি, তারপর জ্বর ছিল।
এখন আছে মোটামুটি, একটু কালকের থেকে একটু ভালো আছে। হাতে জামা কাপড় পরতে হয়, গরম পানি, কুসুম গরম পানি দিয়ে গোসল করা, খাওয়া দাওয়া, ঠান্ডার থেকে একটু দূরে থাকা। শুধু চট্টগ্রাম মেডিকেল, মা ও শিশু হাসপাতাল জেনারেল হাসপাতাল নয়, সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের ভিড় বাড়ছে। সব হাসপাতালে বেডের চেয়ে রোগীর সংখ্যা বেশি। শীত মৌসুমে অভিভাবকদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি একাধিক ভোগান্তি পোহাতে হয়। যে এই যে মানে শীতকালে ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে আমার বাচ্চাদের সর্দি, কাশি, জ্বর এগুলো বেড়ে যায় আর কি। এখন আমার বাচ্চার প্রথমে 2 সপ্তাহ ধরে জ্বর ছিল, এরপরে কাশি হয়ে গেছে, কাশি থেকে নিউমোনিয়া হয়ে গেছে আর কি। এখন আমরা ডাক্তারের কাছে আনছি, ডাক্তার বলছে ভর্তি দিতে, কালকে আমরা ভর্তি করেছি আমার বাচ্চাকে। শীতকালে আপনার রোগ ব্যাধি বেশি বেড়ে যায় এবং প্লাস আপনার এই ওষুধ খরচ এই বেশি আপনার খরচ হয়। আর এবং এটা ওষুধের দাম আর বেডের দামও বেশি, আপনার প্রচুর অনেক ওষুধ মানে বেশি খরচ হয়। শীতের মানে আপনার গরম শীতের কাপড় এটা রাখতে হয় সবসময়, তরল জাতীয় খাদ্য এগুলি ব্যবহার করতে হয় আর কি, খাওয়াতে হয়। ডাক্তাররা বলছেন শীত মৌসুমে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। বিশেষ করে ঠান্ডায় জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগগুলোর প্রকোপ বাড়ছে। উষ্ণতা, স্বাস্থ্যবিধি ও সঠিক পুষ্টি বিষয়ক অভিভাবকরা সতর্ক থাকলে শিশু ও বয়স্কদের সুরক্ষিত রাখা যাবে বলছেন চিকিৎসকরা। বর্তমানে আমাদের আবহাওয়ার একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বাতাস এখন শুষ্ক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আসলে ঠান্ডাজনিত রোগটা অনেক বৃদ্ধি পেয়েছে। চাপ আমাদের এই হসপিটালে এখন প্রচুর, বছরের অন্যান্য সময়ের তুলনায় আমাদের এখন রোগীর চাপ বেশি। নবজাতক বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো এখন বাচ্চাকে অবশ্যই 3টা জিনিস, ধোঁয়া, ধুলাবালি এবং ঠান্ডা বাতাস, এই 3টা ব্যাপার থেকে অবশ্যই দূরে রাখতে হবে। আমরা বাচ্চাকে বাইরে নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাচ্চার যাতে বাতাসটা যে নাকে মুখে না ঢোকে, বাচ্চার এই যে আমরা যে ঘরে কয়েলটা যদি না জ্বালায় অন্য ব্যবস্থা নিতে পারি, এটা অনেক কাজে দেবে। প্রতি বছর শীত মৌসুমে শিশুদের মধ্যে সর্দি, কাশি, ফ্লু এবং বিশেষত নিউমোনিয়ার মতো রোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সঠিক সময়ে শিশুদের টিকাদান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তো শীতকালে কিছু ডায়রিয়া হয়, যেটাকে আমরা উইন্টার ডায়রিয়া বলি, শীতকালীন ডায়রিয়া। এখন ডেঙ্গুর ঠিক সিজন নয়, তারপরে আমরা কিছু ডেঙ্গু রোগী পাচ্ছি। আমরা যেটা বলবো যে আগে তো মানুষের চিকিৎসা ব্যবস্থা মানে এত সহজলভ্য ছিল না, কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থা প্রায় জনগণের দোরগোড়ার মানে প্রায় পৌঁছে গেছে আমি বলবো। কারণ এখন আমাদের দেশে চিকিৎসক, নার্স সংখ্যায় অপ্রতুল আছে এখন পর্যন্ত। আর গ্রামে গঞ্জের মানুষদের জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে তাদের সচেতনতা, যে সময় থাকতে তারা যখনই শিশুরা আক্রান্ত হলো সাথে সাথে তারা যেন একজন কোয়ালিফাইড অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। শীতের এই সময়টায় সামান্য অসতর্কতায় বড় রোগের কারণ হতে পারে। শীতকালে শিশুর খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলে শীতজনিত রোগগুলো থেকে রেহাই পাওয়া সম্ভব। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর ড্রোন হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮ জন। গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। দক্ষিণ কর্দোফান রাজ্যের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালুকি শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারীও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, RSF এর ড্রোন থেকে মোট 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা একটি কিন্ডারগার্টেন, একটি হাসপাতাল এবং শহরের ঘন বসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। রাজ্য সরকার এই ঘটনাকে RSF সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ দ্বারা সংঘটিত একটি জঘন্য অপরাধ হিসেবে অভিহিত করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এক বিবৃতিতে হামলাটিকে শিশুদের অধিকার লঙ্ঘনের এক ভয়াবহ উদাহরণ বলে উল্লেখ করেছে সংস্থাটি।
গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও প্রতিরক্ষা খাতে বিশাল বাজেট ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যা আগের বারের তুলনায় প্রায় $7 বিলিয়ন বেশি। নতুন বছরে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট $34.7 বিলিয়ন নির্ধারণ করেছে। এটি আগের খসড়া বাজেটে ছিল $28 বিলিয়ন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এবং অর্থমন্ত্রী বেসালেল স্মোট্রিচ সম্মিলিতভাবে এই বাজেট কাঠামোতে সম্মতি জানিয়েছেন। এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মন্ত্রিসভার অনুমোদনের জন্য সংসদে পেশ করা হবে। ইসরায়েল বলছে সামরিক বাহিনীর যোদ্ধাদের চাহিদা মেটাতে এবং সংরক্ষিত সৈনিকদের উপর বোঝা কমাতে বাজেট বাড়ানো হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবার দিবাগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তান কর্তৃপক্ষ। আফগানিস্তানের শহর স্পিন বোলাদ থেকে বাসিন্দারা সারা রাত ধরে পালিয়ে গেছেন। কান্দাহার শহরের একটি মেডিকেল সূত্র বিবিসিকে স্পষ্টকে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল 4 জনের মরদেহ গ্রহণ করেছে। অন্যদিকে পাকিস্তানের দিক থেকে 3 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষই রাতভর 4 ঘন্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে। তবে কে প্রথম গুলি চালায় তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক শক্তি আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এই বিষয়টি উঠে এসেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুগুলোর একটি তাইওয়ান। সাম্প্রতিক প্রকাশিত ট্রাম্প প্রশাসনের ওই নথিতে এই ইস্যু নিয়ে ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট করল। এমন সময় নথিটি প্রকাশ করা হলো যখন পূর্ব এশিয়ার জল সীমায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শন করেছে চীন। এর মধ্য দিয়ে দেশটি মূলত গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান ও জাপানের উপর চাপ বাড়াচ্ছে। এদিকে আগামী বছরের এপ্রিলে ট্রাম্প বেইজিং সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে দুই দেশের নেতারা তাদের মধ্যকার বাণিজ্যিক লড়াই প্রশমিত করার ব্যাপারে আলোচনা করবেন। আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মুক্ত গণমাধ্যম ও আগামী চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজি। বাংলাদেশ সংবাদ সংস্থা চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কাদের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার সহ সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। গতরাতে উপজেলার নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় এক শীর্ষ সন্ত্রাসীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, 2টি দেশি পিস্তল, একটি একনালা বন্দুক, 10টি গ্রেনেড, 43 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, 3টি ধারালো অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম। এদিকে মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপের অদূরে 3টি ট্রলার থেকে 1550 বস্তা সিমেন্ট আটক করেছে নৌবাহিনী। এই সময় পাচারের কাজে ব্যবহৃত 3টি ট্রলার ও 30 জন মাঝি মাল্লাকে আটক করা হয়। পরে মালামাল সহ আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এবার যাচ্ছি আবহাওয়া সংবাদে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.৬ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৯ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১টা ৫৭ মিনিটে, জোয়ার সকাল ৮টা ৫৫ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ২টা ২৮ মিনিটে এবং জোয়ার রাত ৮টা ৫৬ মিনিটে।